217 নেতাকে বহিষ্কার করল বিএনপি। যেসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করছে। এমপি আনোয়ারুল আজিম খুন, আমরা কলকাতা পুলিশের সহায়তা চাইব বললেন ডিবি প্রধান হারুন। কলকাতায় সংসদ সদস্য খুন, তৃতীয় চেষ্টায় হত্যা, লাশ পাওয়া যায়নি 13 দিনেও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 217 নেতাকে বহিষ্কার করল বিএনপি। চলমান উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেওয়ায় এ পর্যন্ত 217 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মোট 4 ধাপে তাদের দল থেকে বহিষ্কার করা হয়। এর মধ্যে প্রথম ধাপে 80 জন, দ্বিতীয় ধাপে 69 জন, তৃতীয় ধাপে 55 জন এবং চতুর্থ বা শেষ ধাপের ভোটে অংশ নেওয়ায় 13 জনকে বহিষ্কার করেছে দলটি। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে উপজেলা সহ কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। গত 16 এপ্রিল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, দলের স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন বেসামরিক ও পুলিশ প্রশাসন একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে না। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নেই, তাই উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি। এদিকে মোট 4 ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে। তফসিল অনুযায়ী গত 8 মে ও 21 মে প্রথম ও দ্বিতীয় ধাপের উপজেলায় ভোট গ্রহণ হয়। এই 2 ধাপের নির্বাচনে বিএনপির বহিষ্কৃত 13 জন চেয়ারম্যান পদে 3 জন ভাইস চেয়ারম্যান পদ জয়লাভ করেছে বলে জানা গেছে। তৃতীয় ধাপে 112টি উপজেলা পরিষদের নির্বাচনে 29 মে অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে 5 জুন। যেসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নতুন করে চাপ সৃষ্টি করছে। বৃহস্পতিবার গণভবনে 14 দলের সঙ্গে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে দেশের অংশ অন্য হাতে তুলে দিয়ে ক্ষমতায় থাকতে চায় না। স্পষ্টতই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের পর সরকারি মহলে যে মার্কিন বাংলাদেশ সম্পর্ক নিয়ে স্বস্তির ভাব লক্ষ্য করা গিয়েছিল, এ সফরের পরপরই তা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। বিশেষ করে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মনোভাব নিয়ে নতুন করে সংশয় এবং উত্তেজনা সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় তাদের মতো করে। সম্পর্ক উন্নয়ন নয়, মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং পরিসর বাড়াতে চায়। বাংলাদেশের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু পাওয়া রয়েছে। এগুলোর ব্যাপারে একটি দর কষাকষি করার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে বলে কূটনৈতিক মহল মনে করে। যেসব বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে আগ্রহী তার মধ্যে রয়েছে বোয়িং বিক্রি। বাংলাদেশ বিমান বেশ কিছু উড়োজাহাজ কিনতে চাচ্ছে এবং এই উড়োজাহাজ কেনার জন্য ইতোমধ্যে এয়ারবাসের প্রতি এক ধরনের আগ্রহ দেখানো হয়েছে। এয়ারবাস এবং বোয়িং এর মধ্যে বাংলাদেশ উড়োজাহাজ বিক্রি নিয়ে এক ধরনের প্রতিযোগিতাও লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন ভিত্তিক বোয়িং যেন বাংলাদেশ কিনে, সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস নির্বাচনের আগেই বিমান কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছিলেন। নতুন সরকার গঠিত হওয়ার পর তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খানের সাথেও সাক্ষাৎ করেন। বোয়িং কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে একটি প্রচ্ছন্ন চাপ দেওয়া হচ্ছে বলেও সরকারের বিভিন্ন মহল মনে করছে। তেল গ্যাস উত্তোলন। ইতোমধ্যে গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র উন্মুক্ত করেন জ্বালানি মন্ত্রণালয়। এই দরপত্রের জন্য আগ্রহীদেরকে আগ্রহ ব্যক্ত করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন তেল গ্যাস কোম্পানিগুলো এই দরপত্রে অংশগ্রহণ করছে। এখানে তারা হিস্সা চায় এবং এখানে তেল গ্যাস উত্তোলনের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলো যেন প্রাধান্য পায় সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা দৃশ্যমান। অর্থাৎ এই দরপত্রে তেল গ্যাস উত্তোলনের জন্য চীন এবং ভারত কোম্পানি আগ্রহ দেখিয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন মামলাগুলো হচ্ছে। তিনি বর্তমানে একটি মামলার দণ্ডিত হয়ে আদালত থেকে জামিন নিয়েছেন। সামনের দিনগুলোতে অর্থ পাচার করা ছাড়াও বিভিন্ন মামলায় ইউনূসের দণ্ডিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে। চীনের সঙ্গে সম্পর্ক। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রসারিত হয়েছে। চীন ক্রমশ বাংলাদেশের প্রধান অর্থনৈতিক অংশীদার হিসাবে আবির্ভূত হয়েছে। আর এই চীনের সঙ্গে সম্পর্কের লাগাম টেনে ধরার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের চাপ দিচ্ছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন। এখন দেখার বিষয় এই সমস্ত বিষয়গুলো সরকার কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে এবং পরিস্থিতি মোকাবেলা করে দুই দেশের সম্পর্ক অটুট রাখে, বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে।
এমপি আনোয়ারুল আজিম খুন, আমরা কলকাতা পুলিশের সহায়তা চাইব বললেন ডিবি প্রধান হারুন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে রোববার কলকাতায় পৌঁছেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদের নেতৃত্বে এই দলে রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ এবং এডিসি শহীদুর রহমান। এদিকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পরই ভারত এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা হারুন রশিদের কাছে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। তিনি এ বিষয়ে তাদের সঙ্গে আলাপ করেছেন। এই হত্যাকাণ্ড কেন হলো এসব বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা তো মাত্র পশ্চিমবঙ্গে নামলাম, আমাদের একজন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করে এই দেশের মাটিতেই কোথাও ফেলে দেওয়া হয়েছে। তিনি বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত সবাই বাংলাদেশি, আমাদের দেশে এই বিষয়ে মামলা হয়েছে। কলকাতা পুলিশ এবং বাংলাদেশি পুলিশ নিজেদের মধ্যে সব তথ্য আদান প্রদান করেছে। ডিবি প্রধান হারুন বলেন, আমরা কলকাতা এসেছি, আমরা এখানকার পুলিশের সহায়তা চাইব। আমাদের দেশের আসামিরা যেসব তথ্য দিয়েছে আমরা সেসব তথ্য যাচাই বাছাই করব। হত্যাকারীদের অ্যাকচুয়াল মোটিভটা কি তা আমরা খুঁজে বের করব। তিনি বলেন, কলকাতা পুলিশ 3 দিন ধরে আমাদের আসামিদের সঙ্গে সামনাসামনি কথা বলেছে, আমরাও কলকাতা সিআইডির কাছে অনুমতি চাইব। আমরা অপরাধীদের সঙ্গে কথা বললে হয়তো ওই আসামিরা যেসব তথ্য দিয়েছে, হত্যাকাণ্ড যেসব স্থানের কথা বলেছে তাদের সহযোগিতায় সেগুলো প্রদর্শন করব। আমার জানা মতে তার লাশ এখনো উদ্ধার হয়নি। কলকাতায় সংসদ সদস্য খুন, তৃতীয় চেষ্টায় হত্যা, লাশ পাওয়া যায়নি 13 দিনেও। কলকাতার খালে জাল ফেলে তৃতীয় দিনের মতো তল্লাশি, লাশ পাওয়া নিয়ে স্থানীয়দের সংশয়। কলকাতা যাচ্ছে ডিবির 3 সদস্যের দল। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে এর আগে 2 বার খুনের পরিকল্পনা করা হয়। তৃতীয়বারের চেষ্টায় সফল হয় খুনিরা। খুনের আগে আনোয়ারুলকে মিথ্যা তথ্য দিয়ে ডেকে নেওয়া হয় কলকাতার সঞ্জীবা গার্ডেন্সে। সেখানে তার উপর চেতনানাশক ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। খুনের ঘটনায় 8 দিনের রিমান্ডে থাকা 3 দিন আসামি লাশ গুম সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। তবে গতকাল শনিবার রাত পর্যন্ত লাশের কোনো অংশ উদ্ধার হয়নি। মরদেহ বা মরদেহের কোনো অংশ পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। অপরদিকে কলকাতায় সিআইডির হেফাজতে থাকা জিহাদ হাওলাদারের দেওয়া তথ্যে শুক্রবার জিরানগাছা বাগজোলা খালে ডুবুরি নামিয়ে তল্লাশি করা হয়। তবে লাশের কোনো চিহ্ন পাওয়া না যাওয়ায় গতকাল জাল ফেলে আবার তল্লাশি করা হয়। ঘটনা তদন্তে ঢাকায় আসা ভারতের ইন্টেলিজেন্সি ব্যুরোর 4 সদস্যের গতকালও মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। এদিকে ঢাকা থেকে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার নেতৃত্বে পুলিশের 3 সদস্যের একটি দল ঘটনা তদন্তে কলকাতায় যাচ্ছে। লাশ উদ্ধার এবং বাংলাদেশে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ পাওয়া তথ্য নিয়ে সেখানকার পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলবে। তবে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারি বিভাগের সহকারী কমিশনার মাহফুজুর রহমান এই দলে নেই বলে জানা গেছে। 8 দিনের রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ডিবি জানতে পেরেছে আনোয়ারুলকে মিথ্যা কথা বলে ওই ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়, কিন্তু তিনি সেখানে পৌঁছার আগেই হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান ভারত ছেড়ে পালিয়ে যান। যাওয়ার আগে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেন তিনি। খুনিদের প্রাথমিক চিন্তা ছিল 2 দিন ফ্ল্যাটে আটকে রেখে ব্ল্যাকমেল করে ভারতে থাকা আনোয়ারুলের বন্ধু বা দেশে পরিবারের কাছ থেকে কিছু টাকা আদায় করা। ডিবির দাবি, খুনের আগে চেতনানাশক ক্লোরোফর্ম প্রয়োগ করে আনোয়ারুলের সঙ্গে এক নারীর আপত্তিকর ছবিও তোলা হয়। চেতনানাশক প্রয়োগের পর জ্ঞান না ফেরায় খুনিরা টাকা আদায়ের পরিকল্পনা বাদ দিয়ে তাকে হত্যা করে। পরপর লাশ টুকরো টুকরো করে দূরে কোথাও ফেলে দেওয়া হয়। পরে সবাইকে বিভ্রান্ত করতে সংসদ সদস্যের ব্যবহার করা 4টি মুঠোফোন নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে থাকে খুনিরা, যাতে মুঠোফোনের অবস্থান দেখে খুনের ঘটনাস্থল চিহ্নিত করা না যায়। আনোয়ারুল আজিমকে হত্যার জন্য আগেও 2 বার পরিকল্পনা করা হলে জানান ঢাকা মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনের আগে দেশে তাকে হত্যার পরিকল্পনা হয়েছিল, তখন তারা ব্যর্থ হয়। দ্বিতীয়বার পরিকল্পনা হয় কলকাতায়। গত 17-18 জানুয়ারি আনোয়ারুল কলকাতায় ছিলেন। সে সময় হত্যাকারীরা তাকে খুনের উদ্দেশ্যে কলকাতায় যায়, কিন্তু হোটেলে থাকার কারণে সে চেষ্টা ব্যর্থ হয়। তৃতীয় ধাপে তারা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। এই হত্যার পেছনে ব্যক্তিগত শত্রুতা, টাকা পয়সা লেনদেন ও রাজনৈতিক বিষয় থাকতে পারে বলে মনে করছেন ডিবি প্রধান। খুনের পেছনে স্বর্ণ চোরাচালানের কথা বলা হয়েছে বলেও জানান। এদিকে গতকাল আনোয়ারুলের কন্যা মুমতারিন ফেরদৌসের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম সহ অন্য নেতাকর্মীরা। মুমতারিন ফেরদৌস বলেন, হত্যার পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হোক, তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হোক। মুমতারিন ফেরদৌস বলেন, হত্যার পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হোক, তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হোক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।